আমরা লাস্ট লেকচারে আমাদের ব্লক 3 নিয়ে ডিসকাশন শুরু করছিলাম অ্যান্ড উই স্টার্টেড আওয়ার ডিসকাশন অন এইচআরএম ইন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ। এইচআরএম কি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কেন ইম্পর্ট্যান্ট এবং এটা যে সব জায়গায় লাগে, বিশেষ করে যে কোনো ফর্মাল অর্গানাইজেশনাল স্ট্রাকচারে, যে কোনো ফর্মাল ইনস্টিটিউশনে কেন লাগে সেগুলো নিয়ে আমরা কথা বলছি। সো এগুলো নিয়ে কথা হয়েছে, অবজেক্টিভস অফ এইচআরএম নিয়ে আমাদের কথা হয়েছে। উই ডিসকাসড অ্যাবাউট দিস থিংস যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ফাংশনের মধ্যে ম্যানেজারিয়াল ফাংশনও আছে, অপারেটিভ ফাংশনও আছে, সেগুলো আমরা কথা বলছি। ম্যানেজারিয়াল ফাংশনগুলোর মধ্যে এইচআর প্ল্যানিং আছে, অর্গানাইজিং, ডিরেক্টিং, কন্ট্রোলিং এগুলো। দেন অপারেশনাল ফাংশনের মধ্যে এমপ্লয়মেন্ট, ডেভেলপমেন্ট, কম্পেনসেশন, ইন্টিগ্রেশন, মোটিভেশন, এই জিনিসগুলো। এটা ছিল আমাদের মোটামুটি লাস্ট স্লাইড। আমরা যেটা নিয়ে ডিসকাস করছিলাম যে সেখানে ম্যানেজারেরও তো হায়ারার্চি আছে, স্টাফ ম্যানেজার, লাইন ম্যানেজার, এইচআর ম্যানেজার, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। সো আজকে আমরা শুরু করব ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এই পার্টটা থেকে, এবং এটা নিয়েও আমরা কিছুটা আলোচনা করছিলাম যে কোনো অর্গানাইজেশনে, বিশেষ করে এখনকার সময়, আগের দিনে লাগতো না ইভেন, মানে বরং অবাক করার মতো বিষয় হয়েছে মনে হইতে পারে যে যখন মানুষ স্কিলড ছিল না তখন তাদের ট্রেনিংয়ের মানে স্কিল ছিল না, এবং স্কিল আসলে কেন ছিল না সেটারও ব্যাপার আছে। তখন ইনস্টিটিউশনাল লেভেলে পড়ালেখার মধ্যেও স্কিলড বেসড এডুকেশন কম ছিল, গিয়েও ট্রেনিং ডেভেলপমেন্টের সুযোগ কম ছিল। মানে আজকে থেকে 10 বছর আগে আমাদের গার্মেন্টসে ওয়ার্কারদের জন্য যে পরিমাণ ট্রেনিং ফ্যাসিলিটিস, যে পরিমাণ ডেভেলপমেন্টের সুযোগ ছিল বা যে পরিমাণ ট্রেনিং ছিল, এখন কি তার চেয়ে কমছে? অনেক বাড়ছে। এবং কেন বাড়ছে? এটা প্রতিষ্ঠানের স্বার্থেই বাড়ছে। মানে একটা ওয়ার্কারকে ট্রেনিং দিতে গেলেও তো তার মানে তার মেশিন বন্ধ না, তার মেশিন বন্ধ করে তো ট্রেনিং দিতেছে, এমন তো না যে রোবট তার মেশিন চালাইতেছে, তার তো মেশিন বন্ধ। এবং ওয়ার্কার, আমি তো একজন ওয়ার্কারে নিয়ে একজন অফিসার ট্রেনিং কখনো দিতেছে না, বা এইভাবে তো আরও পসিবল না। আমাকে অ্যাটলিস্ট একটা ফ্লোরের সব ওয়ার্কারে নিয়ে কাজ করতেছে, তার মানে ফ্লোরের সব মেশিন বন্ধ, পুরো প্রোডাকশন বন্ধ। 1 মিনিট প্রোডাকশন বন্ধ থাকা মানেই তো ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ, মানে ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্টে মাথা খারাপ হয়ে যায় যে 1 মিনিট প্রোডাকশন বন্ধ আছে, 1 মিনিট একটা মেশিন বন্ধ আছে। সেখানে তাহলে এই ফেস করেও আমরা জানি যে এটা একটা নিশ্চিত লস। আমি ট্রেনিং দিতে গেলে, ট্রেনিং তো আর 5 মিনিটের ট্রেনিং হয় না, আধা ঘন্টার ট্রেনিং হয় না, তো আমি 1 ঘন্টা ধরে ওয়ার্কারদেরকে সব মেশিন বন্ধ করে, পুরো ফ্লোর বন্ধ করে ওয়ার্কারদেরকে ট্রেনিং দিব। মানে যদিও এগুলো অনেক সিস্টেমেটিক অ্যানালাইজ করা হয়, কোন টাইমে ট্রেনিং দিব, শিফট চেঞ্জের সময়, শিফটের মাঝখানে তো ট্রেনিং দেওয়া হয়, শিফটের আগে বা পরে এভাবে দেওয়া হয়, একটু এক্সট্রা টাইম ম্যানেজ করা হয়। বাট তারপরেও যখনই আমি ট্রেনিং দিতেছি বা করতেছি, কিছুটা হইলেও ম্যানেজমেন্টের প্রোডাক্টিভিটিতে লস হইতেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ট্রেনিং দিতে গেলে কি পয়সার খরচের ব্যাপার আছে না? এমনি মানে আমার শুধু মানে নিজের একটা ট্রেনিং রুমে করতেছে, তারপরে ঠিক আছে, কিন্তু সেই ট্রেনিং তো মাঝে মাঝে দেখা যায় যে এনজিওরা এসে ট্রেনিং দিতেছে, বিভিন্ন ধরনের বাইরের এক্সপার্ট আইনে ট্রেনিং দেওয়া হইতেছে। তো বাইরের যেই আসুক, মানে তারা তো কিছু দেওয়া লাগে নাকি? বাংলাদেশে তো সেই কালচার আছে নাকি? নাই? আচ্ছা, মানে ইভেন ঘরের লোক হইলেও তো কিছু কিছু খাওয়ানো লাগে, ওয়ার্কারদেরকে হইলেও একটা বিস্কুট হইলেও খাওয়ানো, তাহলে খরচ আছে। তো ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট এই নিজের সময়, অর্থ, শ্রম খরচ করে ওয়ার্কারদেরকে ট্রেনিং দিবে, ইন্ডাস্ট্রির লাভ কি? ট্রেনিং দিলে ওয়ার্কারের লাভ আছে, ইন্ডাস্ট্রি কি লাভ? আচ্ছা, ইন্ডাস্ট্রি লাভ আসলে কার বেশি? ইন্ডাস্ট্রির লাভ বেশি। বিকজ মানে বলে না যে একটা দেশের মানুষ সব শিক্ষিত হইলেই কি, অশিক্ষিত হইলেই কি, এ দিয়ে সরকারের কি লাভ আছে না লস আছে? আসলে ব্যাপারটা কি তা না। বরং একটা দেশের সব মানুষ যখন শিক্ষিত হবে, একটা দেশের সব মানুষ যখন স্কিলড হবে, একটা দেশের জনসংখ্যা যখন জনশক্তিতে রূপান্তরিত হবে, তখন সবচেয়ে বেশি লাভ কার? সরকারের। সবচেয়ে বেশি প্রফিট সরকারের, মানে সেটার সবচেয়ে বেশি লাভ তো সরকারই ভোগ করবে। এইখানেই হচ্ছে বিষয়টা, যে পরিবারের ক্ষেত্রে যেরকম পরিবারের যদি 5টা ছেলে থাকে, 3টা মেয়ে থাকে, সবাই যদি মানুষ হয়, সবাই যদি ভালো থাকে, সবার যদি চরিত্র ঠিক থাকে, ঠিক আছে, কেউ যদি নষ্ট না হয়ে গিয়ে থাকে আর নষ্টামি না করে গিয়ে থাকে, অথবা নষ্টামি করতে গিয়ে ধরা খায় সেলিব্রিটি না হয়ে গিয়ে থাকে, মানে নেগেটিভ সেলিব্রিটি, তাইলে তো ভালো আর কি। সো বিষয়টা হচ্ছে যে মানে
লাইমলাইটে তো অনেকভাবেই আসা যায়। তুমি ফেসবুকে লাইভে এসে আত্মহত্যা করবা, তাইলে দেখা যাবে যে মরার আগেও তুমি লাইমলাইটে চলে আসছো, সব নিউজের হেডলাইনে চলে আসছো। অনেকভাবেই আসা যায়। নেগেটিভভাবে আসা খুব সহজ, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। পজিটিভভাবে সারা জীবন কাজ করবা, দেখবা যে লাইমলাইটে আসতে পারবা না। ডিফিকাল্ট আছে, ভেরি ডিফিকাল্ট, যদি আসতে না চাও। আর যদি আসতে চাও, কাজ করার মানে কাজ করতেছই আসলে লাইমলাইটে আসার জন্য, তাহলে তো আগে তুমি ক্যামেরা ঠিক করবা, তারপরে কাজে হাত দিবা। একটা গাছ লাগাইতে গেলেও আগে তুমি তিন ফ্রেন্ডে দাঁড়া করাবা যে 3 জন 3 অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ঠিক কর, এটার উপরে প্রো ভিডিও বানাবো যে আমি একটা গাছ লাগাইছি। এনিওয়ে, সো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আমাদের ট্রেনিং ডেভেলপমেন্ট এগুলো দরকার, অর্গানাইজেশনের স্বার্থেই দরকার। এটা একই সাথে এইগুলোকে আমরা বলি উইন উইন সিচুয়েশন। উইন উইন সিচুয়েশন কারে বলে? মানে ধরো একটা খেলা আমরা যখন খেলি, খেলায় কেউ জিতবে কেউ হারবে, এর বাইরে খেলার কোনো অপশন নাই। আরেকটা অপশন আছে, সেটা ড্র। কিন্তু এখনকার দিনে ড্রয়েরও কোনো বিষয় নেই। আমরা কোনো খেলারই আসলে ড্র রাখি না। ওই যখনই সেটা সেকেন্ড রাউন্ড স্টেজে, নকআউট স্টেজে যায়, সেই ড্ররেও আমরা একটা রেজাল্টে নিয়ে আসি। ফুটবলের ক্ষেত্রে হোক, ক্রিকেটের ক্ষেত্রে হোক, হয় সুপার ওভার দিয়ে হোক, নাহলে গোল্ডেন টাইম দিয়ে হোক, নাহলে পেনাল্টি দিয়ে হোক, হোয়াট এভার ইট ইজ। সো খেলায় এই কারণে হয় কেউ জিতবে নাহলে কেউ হারবে, এর বাইরে খেলায় কিছু নাই। খেলায় 2 জনই জিতবে এরকম হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এই ব্যাপারগুলোতে আছে, ম্যানেজমেন্টে আছে, আমাদের অর্গানাইজেশনের মধ্যে আছে। অর্গানাইজেশনে যখন এইসব ট্রেনিং হয়, এইসব ডেভেলপমেন্ট হয়, তখন ডেভেলপমেন্টটা কার হয়? শুধু ওয়ার্কারের নিজের, যে ট্রেনিং নিল শুধু তার, যে ট্রেনিং দিল শুধু তার, নাকি অর্গানাইজেশনেরও? এটাকে বলে উইন উইন সিচুয়েশন। এটাকে বলে উইন, মানে নলেজের একটা মানে মিরাকল তো তোমরা জানো যে জ্ঞান হচ্ছে পৃথিবীর একমাত্র সেই জিনিস যা যত বেশি দেওয়া হয় তত বাড়ে। যত বেশি দিবা তত বেশি বাড়বে। এই কারণে তোমাদের কারো যদি মনে হয় যে পড়ানো তো স্যারের কাজ, আলোচনা করা স্যারের কাজ, আমাদের কাজ শুধু নেওয়া, তাই তুমি নাও, বসে থাকো, তুমি শুধু নিতেই থাকবে, তুমি আর কাউকে দিতে পারবে না। তোমাদের কারো কাছে যদি মনে হয় যে স্যারের থেকে যতটুক নিলাম আমার নিজেরই ইচ্ছা করে যে আমারে আর কেউ জিজ্ঞেস করে না কেন, তো তোমার তো গায়ে বলে কেউ জিজ্ঞেস করবে না, তোমার তো আগে সেই স্পেসটা ক্রিয়েট করতে হবে। তুমি ক্লাস শেষেই যখন কাউরে বলবা যে কারো কোনো কিছু বুঝতে সমস্যা আছে কিনা আমারে বলেন, আমারে জিজ্ঞেস করেন, বা পরের দিন ক্লাসে এসে বললা যে আগের ক্লাসে কে ছিলেন না, কারো বুঝতে সমস্যা হলে আমারে বললেন, ফেসবুকে বললা, গ্রুপে বললা, হোয়াটসঅ্যাপে বললা, ইয়া করে বললা, অটোমেটিক তোমার কাছে মানুষ আসা শুরু করবে। তুমি যখন অন্যদেরকে বোঝানো শুরু করবা, তোমার বোঝাটা পাকাপোক্ত হওয়া শুরু করবে। পরীক্ষার আগের দিন রিভাইজ না দিতে পারলেও তুমি লিখতে পারবে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। কারণ কি? কারণ হচ্ছে তুমি জিনিসটা নিজে শিখছো, বুঝছো, আরেকজনকে বোঝানোর জন্য নিজে প্র্যাকটিস করছো, এবং আরেকজনকে বুঝাইতে গিয়ে সেটা পার্মানেন্ট হয়ে গেছে। ক্রিকেট খেলা একজন শিখছে, কীভাবে শিখছে? টিভি দেখে শিখছে, কিন্তু মাঠে খেলে নেই, হবে? খেলায় পাস মার্কস কোনোদিনও পাস মার্কস পাবে? আচ্ছা, আর যে মাঠে প্র্যাকটিস করছে, শুধু মাঠে প্র্যাকটিস করে নাই, আরেকজনকে খেলা শিখাইছে মাঠে, তার ব্যাপারটা কি? তার ভুলার চান্স আছে? সে খেলা ভুলে যাবে? এইভাবে হয় না আর কি। শোনা, যে সে ফর এক্সাম্পল জীবনে লুডো খেলা, দাবা খেলা, ক্যারাম বোর্ড খেলা, এগুলো জীবনে কে কয়বার শিখছে? সেই ছোট্টবেলায় শিখছি, সারা জীবনই মনে থাকবে, কারণ আমরা কি প্র্যাকটিক্যালি খেলছি। বিষয়টা হচ্ছে এরকম যে প্র্যাকটিক্যালি তুমি যখন কোনো কিছু করছো তখন সেই জিনিসগুলো বেটার থাকে। ওকে, ফাস্টার লার্নিং অফ নিউ স্কিলস, ইনক্রিজ প্রোডাক্টিভিটি, স্ট্যান্ডার্ডাইজেশন অফ প্রসিডিউর। দেখো, প্রোডাক্টিভিটি বাড়তেছে, স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, প্রসিডিউরকে আমি স্ট্যান্ডার্ড করতে পারতেছি। কারণ তুমি যখনই নিউ টেকনোলজি, নিউ প্রসিডিউর, নিউ স্টাইল একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে যাবা, ইভেন তোমরা জানো যে আমাদের নিটিং বলো, উইভিং বলো, ডাইং বলো, যেইটাতেই বলো, প্রত্যেকটা মেশিনের কাছে নিট কার্ড দেওয়া থাকে, ডাইং কার্ড দেওয়া থাকে। ওই কার্ডে যে লেখাগুলো থাকে সেগুলো বাংলায় না ইংরেজিতে? কথা বুঝছো? তো আমি তো প্রথমবার যখন ইন্ডাস্ট্রিতে গিয়ে ওই কার্ড পুরোটা দেখি ইংলিশে লেখা, যে ইয়ার্ন টাইপ, কাউন্ট টাইপ, স্টিচ লেন্থ, তাও শুধু এসএল দিয়ে লেখা, ইয়াটি। আমি তো কই যে খাইছে, তো এখানে সব কিছুর অর্থ আমিই বুঝি না, এই ওয়ার্কাররা এরা বুঝে কোথেকে? এক একজন 8 পাস, 9 পাস, 10 পাস, হুলস্থুল অবস্থা। বাট দেনও একবার শেখানো হয়েছে, একবার তাদেরকে বোঝানো হয়েছে, সারা জীবনের জন্য তারা বুঝে ফেলছে। তার মানে হচ্ছে যে এখন কথা হচ্ছে যে কাকে তুমি বুঝাইতে পারছো যে অন্তত ওইটুক পড়তে পারে, ওইটুকু ইংলিশ যে পড়তে পারতেছে, ওইটুকু ইংলিশ যদি পড়তে না পারতো তাহলে তুমি বুঝাইটা কীভাবে? কথা বুঝো কি না? ওই জায়গায় কটন লেখা আছে নাকি পলিস্টার লেখা আছে নাকি লাইক্রা লেখা আছে না নাই, এইটা অন্তত যে পড়তে পারতেছে ওইটুক, তারে তুমি বুঝাইতে পারবা। যে পড়তে না পারতেছে তারে তুমি বুঝাও কী হবে?
তাইলে এই যে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউরে আমরা নিট কার্ড দিয়ে রাখতেছি, ওরা ওদের মতো ইয়া করে ফেলতে পারতেছে। কি কারণে? কারণ অতটুকু স্কিল লেভেল, অতটুকু নলেজ, অতটুকু এডুকেশন তার আছে। তুমি যখন ট্রেনিং দিবা তখন তুমি আরও স্ট্যান্ডার্ড প্রসিডিউরে যেতে পারবা, আরও এফিসিয়েন্ট প্রসিডিউরে যেতে পারবা। না হলে তো যেতে পারবা না, না হলে তো তুমি স্ট্যান্ডার্ডাইজেশনে যেতে পারতেছো না। এই যে তোমরা মানে তোমরা দেখো কিনা বা দেখার ইচ্ছা আছে কিনা, সময় পাও কিনা, এটা ব্যাপার। তোমরা যে কোনো মানে বড় বড় আমাদের অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং যে সকল কোম্পানি, তুমি সেগুলোর যদি তাকাও, তুমি ফোর্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির দিকে তাকাও, পোর্শে ম্যানুফ্যাকচারিং, ওগুলোর ভিডিও ইউটিউবে অ্যাভেলেবল, ওয়েবসাইটে অ্যাভেলেবল। ওইখানে গাড়ি বানায় কে? মানুষ বানায়? হ্যাঁ, মানুষ তো আছেই, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই মানুষ আছে। বেশি বানায় রোবট, 90% কাজ করে রোবট, 10% কাজ করে মানুষ। রোবটগুলোকে চালানোর জন্য মানুষ লাগে, রোবটগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা দেখার জন্য মানুষ লাগে। অ্যাসেম্বলিংয়ের কাজ, ইয়ার কাজ সব মানুষ করতেছে, মানুষ ওই টুকটাক অল্প একটু হালকা কাজ যেগুলো সেগুলো মানুষ করতেছে, ফিনিশিংয়ের কাজ যেগুলো সেগুলো মানুষ করতেছে, বাকি সব মূল কাজ রোবট করে ফেলতেছে। দেখা যাবে যে মানে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এক এক ঘন্টায় একই সাথে দেখা যেতেছে হয়তো 100 গাড়ির কাজ রেডি হয়ে যেতেছে। দিস ইজ হাউ সিস্টেম ওয়ার্কস। কিন্তু এই যে কাজটা, এই অপারেশন মানে কোন প্রসেসটার পরে কোন প্রসেসটা রোবট কিভাবে নেবে, কিভাবে আউটপুট দিবে, কিভাবে ডেলিভারি দিবে, এবং রোবটের কোনো প্রবলেম হলে কিভাবে সলভ করতে হবে, এই জায়গাগুলো রোবটগুলোকে কিভাবে অপারেট করতে হবে, এই সব কিছু এই জায়গায় যে কাজ করবে, তোমার কাছে কি মনে হয়? ইভেন আমারে দিলেও তো আমি পারবো না, আমার আগে ট্রেনিং লাগবে। আমার কথা বুঝো? আচ্ছা, এখন আমার কথা হচ্ছে আমারই শুধু ট্রেনিং দিলেই হবে, কারণ আমার নতুন করে ইংলিশ শিখতে হবে না, ওদের কোনো অপারেশনাল মেনুয়াল শিখতে হবে না। কিন্তু যদি কারো নলেজ লেভেল কম থাকে, মানে একজন এসএসসি পাশে ওইখানে দিয়ে ওই জায়গায় হবে কাজ, এইচএসসি পাশ দিয়ে হবে না। সো দিস ইজ দ্য থিং, যে আমাদের এই জিনিসগুলো লাগে। রিডিউস নিড অফ সুপারভিশন, কম সুপারভিশনে কাজ হয়ে যাবে। এই যে নিট কার্ড দিয়ে রাখতেছি, সারাক্ষণ দাঁড়ায় থাকা লাগতেছে, ওর পাশে একজন করে, মানে আগে একজন অপারেটরের কাছে সুপারভাইজার দাঁড়ায় সব মেশিন পুরো নিজের উঠাই দিয়ে, ঘুরাই দিয়ে, রেডি করে দিয়ে, বারবার বুঝাই দিয়ে, সাবধান করে তারপরে ইয়ে করা লাগতো। আর এখন সুপারভাইজার শুধু সিগন্যাল দিয়ে দেয় কোন মেশিনে কে, ও নিজে গিয়ে নিজের মতো করে নিট কার্ড দেখে কোন সুতা নিবে, কোন সুতা ধরাবে, কয় ফিডারে দিবে, কি সব নিজেই করে ফেলতে পারতেছে। তার মানে সুপারভিশন কম লাগতেছে। আদারওয়াইজ প্রত্যেক অপারেটরের ওরে শেখানোর জন্য 2জন করে লাগতো, তাহলে তো আরও বিপদ। দেন ইনক্রিজ মোটিভেশন অ্যান্ড মরাল অফ দ্য এমপ্লয়িজ। স্বাভাবিকভাবেই যত বেশি ট্রেনিং পাবে, ওর মোটিভেশন বাড়বে, ওর স্কিল বাড়বে। মানে শেখার মধ্যে তো আনন্দ আছে, শেখার চেয়ে বড় আনন্দ পৃথিবীতে কিসে আছে? আর কথা হচ্ছে সেই আনন্দ কে পাবে? যে ইন্টারেস্টিং কিছু শিখতে পারবে, যে শিখতে চায় এবং যে শিখতে পারবে, যে শেখা থেকে পালাতে চায় আর শুধু একটা কাগজের সার্টিফিকেট চায়, তার অবস্থা কি হবে? তাকে নীলক্ষেত ডাকবে। সো ইনক্রিজড মোটিভেশন অ্যান্ড মরাল অফ দ্য এমপ্লয়িজ। ইকোনমি অফ অপারেটর্স, মানে অপারেটরের জন্য তাদের ভালো হবে, অপারেশন এফিসিয়েন্সি বাড়বে, ম্যানেজারিয়াল ডেভেলপমেন্ট হবে। এমপ্লয়ীদের ডেভেলপমেন্ট কি? তাদের কনফিডেন্স লেভেল বাড়বে, স্কিল ডেভেলপমেন্ট হবে, ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট হবে, তাদের নতুন চেঞ্জের সাথে অ্যাডাপ্টেশনটা ইজি হবে। নতুন কিছু দেখলেই তারা ভয় পাবে না, রোবট দিয়ে চালাতে গেলেও তারা ভয় পাবে না। তখন বলবে যে আগেরটাই পারছি আর এটা তো আরও সহজ, এখন আমার কাছে রোবটেই করবে, আরও মজা। মানে নতুন চ্যালেঞ্জ নিতে তারা আগ্রহী হবে। ইমপ্রুভিং সেফটি অ্যাট দ্য ওয়ার্ক প্লেস, অলরেডি বাংলাদেশের যে একটা গার্মেন্টসে শুরু হয়েছে তোমরা জানো। দেন হেল্পিং ইন টিম ওয়ার্ক অ্যান্ড হেন্স ইমপ্রুভিং ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। ওয়ার্ক প্লেসে সেফটি বাড়বে। সেফটি কেন বাড়বে? যে সেই বহু বছর আগে থেকেই তো আমাদের ওই আমাদের ফায়ার যেটা, হ্যাঁ, ফায়ার এক্সটিংগুইশার তো ঝুলানো থাকে বহু বছর আগে থেকে। ওইটার জায়গায় ঝুলানো থাকে, মানুষের জায়গায় দৌড়াদৌড়ি করে মরতে থাকে। তো আগে তো কাজ ছিল ওইটা নিয়ে একজন নিভানোর চেষ্টা করবে, এখন ওইটা নিয়ে নিভানো যদি সাহসী করতে না পারে, মানে আমাদের মধ্যে যদি এমন কেউ না থাকে যে ফার্স্টেই যদি মনে করি যে না ট্রেনিং নিয়েছিলাম কিন্তু ট্রেনিং তো ভুলে গেছি, ওইটা নিতে গিয়ে উল্টা নিজে মরবো নাকি, অবস্থা যদি এইটা হয় তাহলে আর কেমনে হবে? সো এই এনকারেজমেন্টটা বা অ্যাডাপ্টেশনটা তো লাগে। সেফটি বাড়বে, টিম ওয়ার্কের টেন্ডেন্সি বাড়বে, ইন্টারপার্সোনাল ডেভেলপমেন্টের সুযোগ তৈরি হবে। এবার আসি আমরা এইচআরএমের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রিক্রুটমেন্ট। ঠিক আছে, মোটামুটি সব লেভেলের রিক্রুটমেন্ট। এখন সব লেভেলের রিক্রুটমেন্ট তো আর এইচআর ম্যানেজার নিজে করবে না, বা সব লেভেলের রিক্রুটমেন্টে তারা নিজে থাকতে হবে না। একজন হেল্পার লাগবে, একটা অপারেটর লাগবে, সেটা কি এইচআর ম্যানেজার নিজে এসি রুমে বইসা ইন্টারভিউ ডাইকে প্রথম আলোতে বিজ্ঞাপন দিয়ে অপারেটর নিবে নাকি? আজ পর্যন্ত কেউ নিছে না, এইভাবে হয় না। যেই লেভেলের সেই লেভেলের জন্য করা হয়। ইভেন তোমরা জানো যে নর্মাল প্রোডাকশন অফিসার, সিনিয়র প্রোডাকশন অফিসার, এগুলোর জন্য কখনো পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয় না। ইভেন বিডি জবসেও সবসময় দেওয়া হয় না, যে লাগবে অভাব আছে নাকি।
একজন মানে ওইখানে অফিসার নিজেরা যারা আছে তাদের নেটওয়ার্কে 5টা ইউনিভার্সিটিতে খবর নিয়ে গেলেই দেখা যাবে 500 সিভি অটোমেটিক 5 দিনের মধ্যে হাজির হয়ে গেছে। আর কোথাও বিজ্ঞাপন দেওয়া লাগে নাকি টাকা খরচ করে? কখন দেওয়া লাগে, কখন দেয়? যখন আমি ওই ধরনের পজিশনে, যখন আমার একজন জেনারেল ম্যানেজার দরকার, যখন আমার অপারেশনালের একজন এক্সিকিউটিভ ডিরেক্টর দরকার, যখন আমার চিফ ফিনান্সিয়াল অফিসার দরকার, ওই সব জায়গাগুলোতে, ডেডিকেটেড জায়গাগুলোতে তখন আমার দেওয়া লাগবে। এছাড়াও লোয়ার লেভেলেও লাগে, ওইটার উদাহরণ এর আগেও দিছিলাম আমরা। সো রিক্রুটমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রসেস ফর এইচআর। তাহলে কোন ধরনের রিক্রুটমেন্টে আমার কোন প্রসেসে যাইতে হবে, মানে কোনটাতে আমার বিজ্ঞাপন শুধু না দিলেও হবে, শুধু ওই ফেসবুকে জানাই দিলেই হবে, আমাদের ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে হয়ে যাবে, কোনটার ক্ষেত্রে আমার বিডি জবসে যাইতে হবে, কোনটার ক্ষেত্রে শুধু বিডি জবসে গেলে হবে না, পত্রিকায় যাইতে হবে, এই জায়গাগুলোকে এইচআরে বুঝতে হবে না? এইচআর নিজেরা তো বুঝতে হবে যে কোন ধরনের কোয়ালিটির জন্য, কোন ধরনের জব সার্চের জন্য ক্যান্ডিডেটকে, টার্গেট ক্যান্ডিডেট পাওয়ার জন্য আমার কোন প্রসেসে যেতে হবে। এই প্রত্যেকটা জিনিসই তাদেরকে সর্টিং, অ্যানালাইসিস এইগুলো করতে হবে, জানতে হবে। তার মানে নিটিংয়ের হেল্পার, তার যোগ্যতা কি হবে, তাকে পাওয়ার প্রসিডিউর কি হবে, এটা কি শুধুমাত্র নিটিং ম্যানেজার জানলেই হবে? এইচআর ম্যানেজার জানা লাগবে না? অবশ্যই জানতে হবে, এবং জানে, স্বাভাবিক। সো রিক্রুটমেন্ট প্রসেসটা কীরকম হয়? রিক্রুটমেন্টের প্ল্যানিং, দেন স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, সার্চিং, স্ক্রিনিং, ইভ্যালুয়েশন অ্যান্ড কন্ট্রোল। আমরা যদি একটু বলি, মানে ফার্স্টে তো তার প্ল্যান করতে হচ্ছে, তারপরে এইটার জন্য যেটা বললাম স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হচ্ছে, আমি কোন প্রসিডিউরে তাদেরকে নক করবো, আমার সার্কুলেশনটা কী হবে, সার্কুলারটা কীভাবে যাবে, কোথায় যাবে, কী প্রসেসে আমি তাদেরকে কল করব, কয়জন ক্যান্ডিডেট নিয়ে আমি ইন্টারভিউ অর্গানাইজ করব, এটা কি জাস্ট ভার্চুয়াল ইন্টারভিউ নিলেই হবে নাকি আমার ফিজিক্যালি ডাকাইতে হবে, একবার ভাইভা নিলেই হবে নাকি আগে রিটেন এক্সাম নিতে হবে, তারপর ভাইভা নিতে হবে, প্রেজেন্টেশন নিতে হবে, অনেক প্রসিডিউর। সার্চ করতে হবে, স্ক্রিনিং মানে কি? সর্টিং। ঠিক আছে, 500 সিভি আসছে, আমি কি 500 জনকে ডাক দিব নাকি? তো ফার্স্টেই তো সিভি থেকে 90% বাদ। সিভি দেখলে সিভি তো একটা দারুণ জিনিস, ঠিক আছে? সিভি কারো 1 পৃষ্ঠা সিভি হয় সিলেক্ট, কারো 4 পৃষ্ঠা সিভি হয়, দেখার সাথে সাথে বাদ। সিভি একটা দারুণ জিনিস, প্রথম ঝলকে, এক ঝলকে দেখলেই বোঝা যায় কোন সিভি থাকবে, কোন সিভি বাদ। কি দিয়ে বোঝা যায়? সিভির আউটলুকই অনেক কিছু বলে দেয়। কথা বুঝো? সহজে বুঝাই। এই যে মনে করো ক্লাসে আমি কথা বলতেছি, এই যে তোমরা যারা বসে আছো শুনতেছো, এই যে এই মুহূর্তে কিন্তু সবাই খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকায় আছে, সবার একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। তোমাদের কাছে কি মনে হয়, ধরো আমরা যখন তাকাই, দেখতেছি যে তোমার চোখ আমার দিকে তাকায় আছে, কিন্তু আমি তো জানি যে ওই চোখ আসলে আমাকে দেখছে না, ওই চোখ আসলে আমাকে দেখছে না, কারণ চোখের পিছনে এই যে জায়গাটা আছে সেখানে অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। ও তাকিয়ে আছে আমার দিকে কিন্তু চিন্তা করছে অন্য কিছু। ও বসে আছে ক্লাসে কিন্তু আসলে ও ক্লাসে নাই, ওর মাথায় অন্য কিছু আছে। ওর দেহ আছে কিন্তু কি নাই, ওর মন এখানে নাই। কথা বুঝছো না? ও ক্লাসে ঢোকার আগেই নিয়ত করেছে যে স্যার আপনি যতই চেষ্টা করেন আপনি আমার দেহ পাবেন কিন্তু আমার মন পাবেন না। হ্যাঁ, আমি শুধু তাকিয়ে থাকবো আপনার দিকে কিন্তু আমি কিছু শিখবো না, শিখতে অনেক কষ্ট, শিখলেই বিপদ, শেখার কোনো শেষ নাই, তাই শেখার চেষ্টা করি না। তাই না, এরকম হইলে আমরা তাকানোর সাথে সাথে বুঝে ফেলি আর কি, যে আসলে ক্লাসে কে আছে, কে ক্লাস করতেছে, কতটুকু মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, বিপদে পড়ে করতেছে নাকি আগ্রহের সাথে করতেছে, সব বোঝা যায়। তো এক ঝলকে যদি আমরা এইটুকু বুঝতে পারি, আর সিভিতে তো লেখা থাকে, ওইটা বোঝা তো আরও সহজ। এনিওয়ে, ওগুলো নিয়ে সিভি টিভি এগুলো নিয়ে ইচ্ছা আছে আমাদের ইনশাল্লাহ, ওয়ার্কশপ টপশপ আলাদাভাবে হবে, তখন তোমরা অ্যাটেন্ড করবো, এগুলো আরও ডিটেল জানবো। বিকজ সিভি রাইটিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। বাংলাদেশের বেশিরভাগ ছেলেবেলে সিভি কীভাবে বানাইতে হয় সেটাই জানে না, একটা প্রপার সিভি কীভাবে তৈরি করতে তাই জানে না। অলসো এগুলোই হচ্ছে ফার্স্ট স্টেপ। শুধু ওই কপি পেস্ট, গুগলে সিভি কপি করবে আর ওইটা কপি পেস্ট করে দিবে, এবং কপি পেস্ট করতে গিয়ে দেখা যায় যে কোনটা যে ডিলিট করার কথা আর কোনটা রাখার কথা, আরেকজনের সিভি তার সিভি দুইটা মিলে কী সিভি হয়েছে সেটাই জানে না। ওই যে কপি পেস্ট করতে গিয়ে যা হয় আর কি। ইভ্যালুয়েশন অ্যান্ড কন্ট্রোল, ফাইনালি এবার সে ভাইভা প্রসিডিউর দিয়ে হোক, যেভাবে হোক, ফাইনালি সে কয়জনকে নিবে, কী হবে। অনেক সময় কিন্তু এরকম হয় যে দেখা গেছে যে আমি হয়তো নিতে চাইছি 2 জন,
আমাদেরও প্রায় এরকম হয় যে হয়তো নিতে চাইছি 2 জন, কিন্তু ক্যান্ডিডেট মানে 1 জন পছন্দ হয়েছে, 2 জন আর খুঁজে পাওয়া যায়নি, 2 জনকে পছন্দ হয়নি, শেষ পর্যন্ত 1 জনই নেওয়া হয়েছে। আবার অনেক সময় হয় নিতে চাইছে 1 জন, কিন্তু 2 জনকেই পছন্দ হয়ে গেছে, 2 জন নিয়ে নেওয়া হয়েছে। সো এরকম ঘটনা প্রায় ঘটে। সো এগুলো পার্ট অফ সিলেকশন প্রসেস। তাহলে সিলেকশন প্রসেসের ব্যাপারটা কীরকমভাবে হয় যে প্রপারলি কন্ট্রাক্টে ইন্টারভিউজ, ইভ্যালুয়েটিং ক্যান্ডিডেট, আমার একটা স্পেসিফিক জবের রোলের জন্য কী রেসপন্সিবিলিটি দরকার সেটার জন্য যা যা দরকার সেটা। সে ফর এক্সাম্পল আমরা প্ল্যানিং ডিপার্টমেন্টে কাদেরকে নিই, আমাদের ইন্ডাস্ট্রির যে প্ল্যানিং ডিপার্টমেন্ট, সেই প্ল্যানিং ডিপার্টমেন্টে আমাদের প্রেফারেন্স থাকে কাদেরকে? নর্মালি প্ল্যানিং ডিপার্টমেন্টে কারা কাজ করে? বুয়েটের আই থেকে যেই ছেলেগুলো পাশ করে আসছে, ওইটা না হইলেও আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার পোলাবার নিজেরাই মানে ও তো সিভি দেওয়ারই সাহস পায় না যে প্ল্যানিংয়ে আমি সিভি দিব কি, আমি প্ল্যানিংয়ের বুঝি না, তারপরে না ওরা ইয়া করা যেত না হলে। ইদানিংকালে ঢুকতেছে, বাট আগে পুরোপুরি দেখা গেছে যে সেই বুয়েট তারপরে এই রিলেটেড সাবজেক্টগুলো এগুলোর দখলে ছিল। আচ্ছা, সো মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এরকম, যেমন কমপ্লায়েন্স, তারপর ওয়ার্ক স্টাডি, ইভেন এই যে এইচআর ডিপার্টমেন্টে হিউম্যান রিসোর্স, এই জায়গায় আমরা কাদেরকে খুঁজি? এখানে কারা কারা জব করবে? একজন এইচআর এক্সিকিউটিভ হিসেবে কারে নিব আমি? ইঞ্জিনিয়ারিং পড়ে আসছে এরকম, বাংলা, লিটারেচার, ইংরেজি এগুলো পড়ে আসছে যারা, কাদেরকে নিব? যারা হিউম্যান মানে কি বিবিএর স্টুডেন্ট নিব, বিজনেসের স্টুডেন্ট নিব, বিবিএ এমবিএ করে আসছে এরকম ছেলেপেলে নিব। এখানে তার স্ট্যাটিস্টিক্সের বা ফিজিক্সের স্টুডেন্ট নিব না। তো প্রত্যেকটা জায়গার জন্য তো এরকম রিকোয়ারমেন্ট আছে যে আমার কোনটার জন্য কোন ধরনের স্টুডেন্ট দরকার, কোনটার জন্য কোন ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার। এমনকি ওইটার জন্য তো আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার প্রেফার করবো না। আবার প্রোডাকশনের জন্য আমি কি স্ট্যাটিস্টিক্স ভালো পারে এরকম কাউরে প্রোডাকশনের জন্য না, প্রত্যেকটার জন্য রিকোয়ারমেন্ট আলাদা। ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন, আমরা ভিডিও দেখবো একটা। সো রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন প্রসিডিউরকে প্রভাবিত করে এরকম যেই ফ্যাক্টরগুলো আছে, তার মধ্যে এক্সটার্নাল ফ্যাক্টর হচ্ছে আমাদের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এই কথাগুলো তো তোমরা এমনিতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, কমোডিটি প্রোডাক্টের ক্ষেত্রে এমনিতে শুনোই যে পেঁয়াজের সাপ্লাই কম দেখে দাম বেশি, লেবুর সাপ্লাই কম দেখে দাম বেড়ে গেছে, এগুলা বাজারের রেগুলার কথাবার্তা। ইভেন মানে এখন দেশের যে পরিস্থিতি, আগে থেকেই বাজারে আগুন লেগে আছে, সামনের দিকে কি হবে আর কুরবানির হাটের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। সো ইস্যুটা যেটা সেটা হচ্ছে যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের একটা ব্যাপার, শুধু যে প্রোডাক্টের ক্ষেত্রে তা তো না, মানুষের ক্ষেত্রেও তো একই অবস্থা। যে সে ফর এক্সাম্পল তুমি আরও একদিন বলছিলাম যে তুমি একদম লেটেস্ট ক্যাটাগরির একটা জ্যাকার্ড মেশিন আনলা, সেই জ্যাকার্ড মেশিন অপারেট করার জন্য তোমার একজন হাই স্কিল্ড অপারেটর দরকার যে এটা পারে এবং এটা বুঝতে পারবে, এবং অথবা ওই মেশিনে কোনো সমস্যা দেখা দিচ্ছে যে ওইটা সলভ করতে পারবে। এখন এই লোক তুমি খুঁজে পাবা কই? তুমি নিজেই জানো যে আগেই জানো যে এই 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 এরকম লোক নাই, এরকম গ্র্যাজুয়েট নাই, এরকম ক্যান্ডিডেট নাই। তাহলে কি করতে হবে? তোমার এই ইন্ডিয়া থেকে কাউরে আইনে ইয়া করে ওই কোম্পানির লোককে খবর দিতে হবে, ও যাতে ইন্ডিয়ান এক্সপার্ট আইনে দেখায়, যদি লোকাল থাকে তো হইলো, নাইলে। সো এই যে বিষয়গুলো, দিজ আর ভেরি মানে সিগনিফিকেন্ট থিংস, যে আমার যেই ক্যাটাগরি প্রোডাক্ট দরকার, আবার অপারেটর খুঁজতেছো, ঘোষণা দেওয়ার দরকার নাই, শুধু গেটের সামনে একটা ব্যানার লাগাই দিবা বা ঘোষণা লাগাই দিবা, বাস অটোমেটিক্যালি হাজার হাজার দাঁড়ায় যাবে। সো সাপ্লাই কোনটার বেশি আছে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হয়। আনএমপ্লয়মেন্ট রেট যেহেতু বেশি, এই কারণে ওই লো কোয়ালিটির বা লো স্কিলের ওয়ার্কার পাওয়াটা খুব ইজি বাংলাদেশের জন্য। ইন্টার্ন মার্কেট, বাংলাদেশের ইন্টার্নশিপ, তোমরা ইন্টার্নশিপ করো, ইন্টার্নশিপে যাও, অনেকে ইন্টার্নশিপে গিয়ে জবে করে যায়, অনেকে আগে জব ঢুকে ওইটারে ইন্টার্নশিপ হিসেবে দেখায়, অনেক কিছুই আছে এখনও মোটামুটি ফ্লেক্সিবল। প্লেস ওয়ার দ্য অ্যাপ্লিক্যান্ট রিসাইডস, জোনটা ইম্পর্টেন্ট। এর আগেও বলছিলাম যে এখন ওই সেন্ট মার্টিনে গিয়ে আমি টেক্সটাইল ইন্ডাস্ট্রি দিতে চাইলে সেটার অবস্থা কী হবে, ওই জায়গায় আমার ওয়ার্কারও নাই আর অফিসার তো পরের কথা। সো এগুলো ইম্পর্টেন্ট। কোম্পানি ইমেজ, এগুলো হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর, যে আমি ক্যান্ডিডেট পাবো কিনা, কত সহজে পাবো, রাইট সিলেকশন আমি করতে পারবো কিনা, এগুলো ইম্পর্টেন্ট। ইন্টারনাল ফ্যাক্টরের মধ্যে আছে রিক্রুটমেন্ট পলিসি, কোম্পানি সাইজ, কোম্পানি কস্ট গ্রোথ অ্যান্ড এক্সপানশন, কোম্পানিটা ছোটো নাকি বড়, কোম্পানির রিক্রুটমেন্ট পলিসিটা কেমন, কোম্পানির গ্রোথের পসিবিলিটি কীরকম, সেগুলোর উপর ডিপেন্ড করে। যেমন দেখো ভিনটেজ ডেনিম নাম শুনছো তোমরা? ঠিক আছে, বাংলাদেশের টপ ক্যাটাগরির ডেনিম ইন্ডাস্ট্রির মধ্যে একটা, লিড প্লাটিনাম সার্টিফাইড, প্রথম লিড প্লাটিনাম সার্টিফাইড ডেনিম ইন্ডাস্ট্রি এটা।
সো সেই ইয়াতে ঈশ্বরদী, ঠিক আছে। সো তোমাদের কাছে কি মনে হয় যে ইভেন অনেক স্টুডেন্ট মানে ঢাকার বুটেক্স বলো বা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি বলো, অনেক স্টুডেন্ট ওইখানে নর্মালি অ্যাপ্লাই করার চিন্তাই করবে না, যদিও সেটা একদম টপ কোয়ালিটির ফ্যাক্টরিগুলোর একটা। আচ্ছা, অ্যাপ্লাই করবে কখন? যখন শুনবে যে না ওইখানে একদম থাকার টপ কোয়ালিটির ডরমিটরি ফ্যাসিলিটি আছে, ওইখানের স্যালারি অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি, বেনিফিটস অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি, এবং ও যখন চিন্তা করবে আমি যেই জায়গায় জব করি না কেন, আমার ঢাকা থেকে গাজীপুর প্রতিদিন 3 ঘন্টা জ্যাম ঠেলে যাইতে হবে, 2 ঘন্টা জ্যাম ঠেলে আসতে হবে, সারা দিনে ঘুমানোর 5 ঘন্টা ঘুমানোর টাইমও নাই, এর চেয়ে তার চেয়ে তো এখানে আমি যদি আরামে থাকতে পারি এবং 2 দিন ছুটি পাই, তার মানে আইসে আমি 2 দিন আরামসে থাকতে পারবো। ও যখন এই বেনিফিট প্যাকেজ দেখবে তখন আবার ঠিকই অন্যভাবে চিন্তা করা শুরু করবে। সো কিন্তু তারপরেও এটা কখন পসিবল? যখন সে দেখবে যে না এটা ওই ধরনের কোম্পানি, খুবই রেপুটেড কোম্পানি এবং এদের স্ট্রাকচার বেনিফিটস সেরকম। কিন্তু যদি তা না হয় তাহলে ভেরি ডিফিকাল্ট। এবং ওদের জন্য এই বড় অফিসার পাওয়া যত সহজ, এই লো কোয়ালিটিতে পাওয়া কিন্তু তত সহজ না, কারণ ওই জোনের উপর ডিপেন্ড করে। তো প্রত্যেকটা জায়গায় এই লোকেশনের ব্যাপারগুলো আছে। আচ্ছা, রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আমরা একটা ভিডিও দেখব। জব অ্যানালাইসিসটা আমরা একটু বলি যে জব অ্যানালাইসিস যেটা হয়, একটু আগে বললাম যে আমার তো জব অ্যানালাইসিস করতে হয় যে কোন জবের রেসপন্সিবিলিটি কী হবে। তাহলে এই জবটা করার জন্য সে ফর এক্সাম্পল আমার অপারেটর দরকার। এখন অপারেটর দরকার এই কথা বললে তুমি কি বুঝবা? অপারেটর দরকার মানে কিসের অপারেটর? কিসের অপারেটর? শুধু যদি বলি যে গার্মেন্টসের অপারেটর, তাইতেও কি হয়েছে? না, তোমারে জানতে হবে যে কাটিং এর অপারেটর দরকার, না সুইং এর অপারেটর দরকার, নাকি আমার আয়রনিং এর দরকার, কোন সেকশনে দরকার, কোন ডিপার্টমেন্টের জন্য কোন সেকশনের জন্য দরকার। তাইলে আগে আমার জানতে হবে যে কোন জায়গায় অপারেটর লাগবে, ওই অপারেটরের কি যোগ্যতা থাকা লাগবে, এবার সেই যোগ্যতার অপারেটর আমাকে খুঁজতে হবে। আমি খুঁজতেছি সুইং সেকশনের জন্য অপারেটর, নিলাম নিটিং এর অপারেটর, হবে? সো ইভেন ও যদি তথ্য চুরি করে, তথ্য গোপন করে আমার এখানে জয়েনও করে, আমরা কি ওরা অ্যাডভান্স দিয়ে জয়েন করাই নাকি ইন্ডাস্ট্রিতে? তো প্রথম দিনই তো বাদ। ওরে আইনা সুইং মেশিনের সামনে বসায় দিব, ও বলবে যে আমি তো ভাবছিলাম নিটিং মেশিনের দ্বারায় কাজ করব। তখন ওরে বলবে যে আমরা তো সুইংয়ের অপারেটর চাইছি, নিটিংয়ের না। তখন ও বললো যে না আমি তো নিটিংয়ের পারি, আপনারা আমার এই নিটিংয়ে নিয়ে চলেন। কোথায় নিয়ে যাবে? গেটের বাইরে। সো যে পরের বার যখন সুযোগ আসবে, নিটিংয়ের অপারেটর এখন না, নিটিংয়ের সেকশনের দায়িত্ব আমাদের না, তোমরা নিটিংয়ের যখন খোঁজা হবে তখন এসে যোগাযোগ করো। আচ্ছা, সো ইস্যুটা হচ্ছে এটা যে তাহলে অ্যানালাইজিংয়ের স্টেপগুলো হচ্ছে রেকর্ডিং অ্যান্ড কালেক্টিং জব ইনফরমেশন, অ্যাকুরেসি ইন চেকিং দ্য জব ইনফরমেশন, জেনারেটিং জব ডেসক্রিপশন বেসড অন দ্য ইনফরমেশন, ডিটারমাইনিং স্কিলস নলেজ অ্যান্ড মানে এই যে রিকোয়ারমেন্টটা দরকার, এইটা যদি শুধুমাত্র সুইং সেকশনের ম্যানেজার জানে কিন্তু এইচআরের ম্যানেজার ঠিকমতো জানে না বা তাকে ঠিকমতো কমিউনিকেট করা হইলো না, তাহলে কাজটা ঠিকমতো হবে? ঠিক এই যে ঘটনাটা ঘটলো সেরকম হয়েছে। তার মানে হচ্ছে যে ডিপার্টমেন্ট জানে যে তার কী ধরনের লাগবে, কিন্তু এইচআর ডিপার্টমেন্ট জানে না যে ঠিক কী ধরনের লাগবে। সো এই মিসকমিউনিকেশনের কারণে ভুল লোক হয়েছে, ভুল লোকরে দিয়ে আবার একটা প্রসিডিউর ডিলে হয়ে গেছে। জব ডেসক্রিপশনের মধ্যে আমাদের অনেক কিছু আছে, ক্লাসিফিকেশনের র্যাঙ্কিং অফ জবস, তাকে কোন পদে দেওয়া হবে, কোন সেকশনে দেওয়া হবে, কোন ডিপার্টমেন্টে দেওয়া হবে, কি ডেজিগনেশনে দেওয়া হবে, তার স্টার্টিং স্যালারি কত হবে, প্রভিশনারি পিরিয়ড কত হবে, প্রভিশনারি পিরিয়ডের পরে তার স্যালারি কত হবে, তার পার্মানেন্ট হলে বেনিফিটস কেমন হবে, যত ধরনের বিষয় আছে সব কিছুই এর মধ্যে চলে আসবে। সে ডরমিটরি ফ্যাসিলিটি পাবে কিনা, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি পাবে কিনা, না পাইলে সেখানে ট্রান্সপোর্ট অ্যালাউন্স তার থাকবে কিনা, তার টোটাল স্যালারি প্যাকেজ কী হবে, এভরিথিং। Placing and orientation of new resources, promotion and transfer, describing the career path, future development of work standard, এই সব কিছু। এছাড়া জব ডেসক্রিপশন provides information on the following elements like জব টাইটেল বা জব আইডেন্টিফিকেশন, অর্গানাইজেশনাল পজিশন, এই যেগুলো বললাম, জব টাইটেল, জব লোকেশন, সামারি অফ জব, জব ডিউটিস, মেশিন মেটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট, সে কোন জায়গায় কাজ করবে। যে এখন কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টে কাজ করবে তার একরকম, যে আর&ডিতে কাজ করবে তার আরেক রকম, প্রত্যেকটা জিনিস। ইভেন নিটিংয়ের আর&ডির কাজ আর ডাইংয়ের আর&ডির কাজ একরকম। তো আর&ডি কেউ শুধু বুঝলো আর&ডি, তাহলেই হবে? কোয়ালিটি কন্ট্রোল সেকশনের কাজ, স্পিনিংয়ের কাজ আর গার্মেন্টসের কাজ একরকম না, মেশিন আলাদা, প্রসিডিউর আলাদা, সব কিছু আলাদা। সো প্রসেস অফ সুপারভিশন, ওয়ার্কিং কন্ডিশন, হেলথ হ্যাজার্ডস, এভরিথিং।
জব স্পেসিফিকেশনের মধ্যে কী থাকে? ফিজিক্যাল স্পেসিফিকেশন, মেন্টাল স্পেসিফিকেশন, ফিজিক্যাল ফিচার্স, ইমোশনাল স্পেসিফিক, বিহেভিয়ারাল স্পেসিফিকেশন, এছাড়াও কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, স্কিল রিকোয়ারমেন্টস, ওয়ার্ক রেসপন্সিবিলিটিস, ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দু একটা ভিডিও দেখে আসি। জব অ্যানালাইসিসটা দেখি আগে, তারপর আমরা Job analysis. Job analysis is the systematic study of tasks, duties, and responsibilities of a job and the knowledge, skills, abilities, and other requirements needed to perform it. Accurate job analysis data is essential due to Title VII of the Civil Rights Act of 1964. Bona fide occupational requirements or BFOQs dictate that companies may only discriminate on the basis of religion, sex, or national origin when the characteristic is essential to the job requirements. For this reason, organizations must ensure that they have legally defensible data to support job requirements if used on an exclusionary basis. Job analysis may be extremely detailed and include any range of activities, tasks, duties, and behaviors necessary to perform a job. The breadth and depth of these details requires analysts to use various methods. Let's examine some of the key methods that a job analyst must use in order to complete a proper job analysis. One method of job analysis is observation, where an analyst observes the incumbent for a period of time, taking detailed notes. This may include time and motion studies, video, computer or telephone monitoring. Another major technique is interviews. Questions may be open-ended or involve details such as what types of problems do you solve? Interviewing may also examine relationships to other jobs, special terms, physical environment, and other qualifications. Another major technique is surveys, where questionnaires with open and closed-ended questions are distributed to many incumbents at once. This has the benefit of being cost-effective and may allow the incumbent to be more honest, due to anonymity. In some cases, work samples will be collected in order to get more specific information. For example, the incumbent could provide an example of a widget produced or a presentation delivered. An additional method called the critical incident technique allows incumbents to illustrate work behaviors that have led to particularly successful or unsuccessful performance. Questions such as "tell me about a time" may be used. One final method is to utilize redesigned questionnaires in order to conduct your research. Some examples include the Position Analysis Questionnaire, the Work Design Questionnaire, and ONET Online. Job analysis outputs in several important products. A job description, specification, evaluation, and performance criteria can be written. This provides input for job design, resource planning, recruitment, training, and performance appraisal. Finally, a thorough job analysis protects the organization from equal employment and ADA lawsuits due to improper procedures. Hiring, firing, and promotion decisions must be made in accordance with a thorough job analysis to avoid lawsuits. Thanks for watching. Okay, so job analysis এর মাধ্যমে আমরা আসলে যেটা করতেছি সেটা হচ্ছে যে টোটাল, সে ফর এক্সাম্পল একটা ডিপার্টমেন্ট, একটা সেকশন, এই সেকশনে টোটাল কি কি কাজ হচ্ছে, এই কাজ যার যেই কাজ সেই কাজ ঠিক মতো করতে পারতেছে কিনা, যতটুকু লোড আছে ততটুকু লোড এদেরকে দিয়ে কাভার হচ্ছে কিনা, আমার অর্ডার কাভার করার জন্য যেই কজন লোক, এখন দেখা যাচ্ছে যে কাজের চাপ অনেক বেশি, মানুষ কম, তাহলে কি করতে হবে, আমার লোক নিতে হবে, অথবা যারা আছে তাদের স্কিল লেভেল সেরকম না, অথবা একজন ভালো পারফর্ম করতে পারতেছে না, ইন্ডাস্ট্রিতে কি তারা পালবে, তারা বসে রাখবে, ইয়া করবে না, হয় তারা অন্য সেকশনে, যদি অন্য সেকশনে দিয়ে ট্রাই করবে বা অন্য যেটা ভালো পারে সেই সেকশনে মাইগ্রেট করবে, অথবা তারা রিলিজ করে দিবে। সো এরকম কেসের ক্ষেত্রে তাহলে আমার কি করতে হবে, সিলেকশন প্রসেসে যেতে হবে, যারা আছে তাদের কাজের কন্টিনিউয়াসলি ইভ্যালুয়েশন করতে হবে, প্রতি মুহূর্তে আমার সেই তাদের কাছে এক্সপেকটেশন এবং এই ডিপার্টমেন্টের কাজ ঠিকমতো হইতেছে কিনা, সেকশনের কাজ ঠিকমতো হইতেছে কিনা, এরকম প্রত্যেকটা জায়গায় একদম মাইক্রো স্কেল থেকে ম্যাক্রো স্কেল পর্যন্ত আমাদের যে অ্যানালাইসিসগুলো সেগুলো সবই জব অ্যানালাইসিসের অন্তর্ভুক্ত। এবার আমরা একটু রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন প্রসেসটা দেখি। Hi everyone, today we're going to talk about an important observation in human resources management, recruitment and selection.
In short, it is the process of finding, attracting, and selecting the right applicant to fill a vacant position. While the definition itself might sound fairly straightforward, the actual process is much more complicated. The typical recruitment process starts with identifying the vacancies that exist in an organization. In the following planning stage, the recruiter will communicate objectives with the hiring manager, analyze the job specifications, including the knowledge, skills, and experience. Once the recruiter knows what he needs in terms of qualifications, it is time to determine duties and responsibilities of the job. A comprehensive job description can be a helpful tool. It usually includes title, duties and responsibilities, qualifications, location, and compensation, etc. In the next phase, which is the sourcing phase, the goal is to identify the right talent, attract them, and motivate them to apply. Generally, there are internal as well as external recruitment. For internal sources, some examples are promotion, transfer, retired employees, business applicants, and employee referrals. As for external sources, examples include company websites, job forums, social এই যে media. কতভাবে আমরা রিক্রুটমেন্ট করতে পারি, অ্যাডভার্টাইজমেন্ট কতভাবে করি। Once the application is flowing, the recruiter will screen candidates on the basis of minimum qualifications, then sort the ones with important nature. This is where the process gets complicated and difficult. Tools like ATS, which stands for Applicant Tracking System, can help a lot in narrowing down talent pool quickly and prevent bias. The shortlisted applicants will now move through the interview process prior to receiving an offer letter or rejection note. Depending on the size of the hiring team and recruitment needs, several telephonic, video, or personal interviews may be scheduled for every candidate. Okay, so probably you got an idea. These are very easy steps. Our employees are our most important asset. We have heard this phrase many times from various CEOs, executives, business leaders, managers, and supervisors. Successful businesses rely on several different types of assets, such as financial capital, real estate, production equipment, and powerful technology. But in today's knowledge-based economy, there is no question that employees are the most important asset of an organization. The three keys to business success in today's world are people, process, and product. All three aspects of your operations need to be in alignment to maximize your long-term profitability. But it's clear that people come first because employees are the most important asset of an organization. After all, organizations are made up of people, and the way money, technology, information, and other resources are used depends on human decisions. So, it is generally recognized that the success of any business is greatly influenced by the caliber and attitude of the people who work for it. Therefore, it is critical for organizations to hire the best and right people. Hiring the best people available has never been more critical than it is today because of the economy and global competition. A company's ability to recruit and manage talent has become the measure for the overall health and longevity of the organization. It is estimated that just the cost of replacing an employee alone when a bad decision is made is 2 to 3 times the employee's annual salary. Okay. Therefore, it is crucial. So যে কোনো অর্গানাইজেশনে রাইট পিপল পিক করা ইজি কাজ, রাইট পিপল খুঁজে পাওয়া, যোগ্য লোক খুঁজে পাওয়া ইজি কাজ। লোকের তো অভাব নেই, কিন্তু খুঁজতে গেলে এই যে একটু আগে বললাম যে চাইছিলাম 2 জন নিতে কিন্তু পাইছি 1 জন, তার মানে কি লোকের অভাব, ক্যান্ডিডেটের অভাব? কেন, এটা কি কারণ? মানে যেই পরিমাণ স্টুডেন্ট, যেই পরিমাণ ইউনিভার্সিটি, এত হাজার হাজার গ্র্যাজুয়েট, সেমিস্টারে প্রত্যেক সেমিস্টারে এত হাজার হাজার ইঞ্জিনিয়ার তৈরি হইতেছে, দক্ষ লোকের অভাব হয় কেমনে? কিভাবে সম্ভব?
এভাবেই সম্ভব। আমরা নিজেদেরকে দিকে তাকালেই বুঝে ফেলি যে আসলে কিভাবে সম্ভব। সম্ভব হওয়ার উদাহরণ তো আমরা, আমরা যেমন ঘটেও তেমন। এই হচ্ছে বিষয়। এনিওয়ে, কোনো কোয়েশ্চেন্স?